মিরপুরে টাইগারদের হোম অফ ক্রিকেটে আবারও শুরু হচ্ছে ক্রিকেট উত্তেজনা। আয়োজন আর প্রস্তুতির শেষ প্রান্তে বিপিএল এর ষষ্ঠ আসর। কাল থেকে শুরু হচ্ছে মাঠের লড়াই। প্রথম দিনে মাঠে নামছে গেল আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, তাদের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। দিনের আরেক ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মোকাবেলা করবে রাজশাহী কিংস। স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে খেলায়। আমাদের আজকের বিষয় বিপিএল ষষ্ঠ আসর, সাথে আছি ফরিদা বক্তিয়ারা। আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজার আহসানুল্লাহ হাসান। স্বাগত ইয়াসির ওবায়েদ, স্বাগত আহসানুল্লাহ হাসান। ধন্যবাদ। কালই শুরু হচ্ছে বিপিএল এর ষষ্ঠ আসর, প্রস্তুতি শেষ, যেটা আমি শুরুতেই বলছিলাম। এবারে বিপিএল এর সবচেয়ে বড় চমক স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের বিপিএল এর খেলা। ওয়ার্নার আছেন আপনার দলে এবং ক্যাপ্টেন্সি করছেন সিলেট সিক্সার্সের। স্টিভেন স্মিথ আপনাদের দলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। তো ডেভিড ওয়ার্নারকেই ক্যাপ্টেন্সি দিয়েছেন আপনারা, সিলেট সিক্সার্স দিয়েছে, আর বাকি 6টা দলের প্রত্যেকেই কিন্তু দেশি ক্যাপ্টেন, আইকন প্লেয়াররা খেলছেন। সেই ক্ষেত্রে কেন এই সিদ্ধান্ত? এখন ডেভিড ওয়ার্নারকে আমরা যখন টিমে নিতে পেরেছি, এটা ডেফিনেটলি আমাদের দিস ওয়াজ আ বিগ সাইনিং। এবং ডেভিড ওয়ার্নারের মতন কেউ যদি টিমে থাকে, তার এক্সপিরিয়েন্সের উপরে যদি আমি যাই, আইপিএলে তার পারফরমেন্স 2015 বা 16 আইপিএল সম্ভবত ছিল, উনি সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য খেলেছিলেন এবং তার নেতৃত্বে সানরাইজার্স হায়দ্রাবাদ শিরোপা জিতেছিল। সো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ডেভিড ওয়ার্নারের এক্সপিরিয়েন্সটা খুবই ভাইটাল। সো এইটা আমরা মাথায় রেখে যখন আমরা পেলাম আর কি ডেভিড ওয়ার্নারকে। সো আর লোকাল প্লেয়ারের ভেতরে আমাদের যারা এখন আছে, অনেক ইয়াং প্লেয়ার আছে, জুনিয়র প্লেয়ার্স আছে। নাসির আমাদের টিমে যখন আমরা সাইন করেছি, তখন নাসির গত বছর আমাদের টিমে ক্যাপ্টেন ছিল। তো নাসির ইনজুরি কনসার্নটা তখনও আমরা, ইনজুরি মানে কেউ একটা সার্জারি থেকে রিকভার করছিল, রিহ্যাবিলিটেশনে ছিল। আমরা তখনও পুরোপুরি শিওরও ছিলাম না আর কি যে নাসির কবে নাগাদ বা কখন নাগাদ ঠিক হয়ে যাবে। তো ক্যাপ্টেন্সি এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ ক্যাপ্টেনের উপরে অনেক সময় ডিসাইড করে যে কীরকম টিম বানানো দরকার বা কীরকম টিম আমি চাই, কীরকম প্লেয়ার আমরা দলে নিব। তো সেসব কিছু মাথায় রেখে আর কি ডেভিড ওয়ার্নারকে যখন আমরা টিমে নিয়েছি, এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল যে ডেভিড ওয়ার্নার যদি রাজি হয় তাহলে আমরা তাকে ক্যাপ্টেন্সি দিতে চাই। কুমিল্লা একবার শিরোপা জিতেছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স একবার শিরোপা জিতেছে মাশরাফির নেতৃত্বে। এবার স্টিভেন স্মিথকে আপনারা দলে টেনেছেন। এছাড়াও আপনাদের দলে আছেন শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, তিসারা পেরেরার মতো বিগ স্টাররা। এবার শিরোপার আশা কতটা করছেন? অবশ্যই আমরা মাঠে যখন নেমেছি শিরোপার আশা করি এবং আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে এসেছি। জাস্ট বিকজ অফ এই জন্য আমরা এত ভালো টিম করেছি এবং ভালো ভালো প্লেয়ার নিয়েছি। বেসিক্যালি আপনারা যাদের নাম বলেছেন তারা সবাই টি-20তে খুব সাকসেস, এই জন্য আমাদেরকে নেয়া। আমাদের প্রথম থেকে প্ল্যান ছিল যে আমরা যাদের বড় বড় যারা খুব টি-20তে সাকসেস, ইভেন আমরা যে লোকাল প্লেয়ারদেরকে নিয়েছি, দেখেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, ওরা কিন্তু টি-20তে সাকসেস। জাস্ট বিকজ অফ দ্যাট আমরা একটা ভালো টিম করেছি এই বছর, যাতে আমরা আবার আমাদের শিরোপাটা নিয়ে আসতে পারি আমাদের কাছে। মানে শিরোপা পুনরুদ্ধারের একটা চিন্তা আছে আপনার। আহসানুল্লাহ, আপনার কাছে আরেকটু জানতে চাই, স্টিভেন স্মিথ তো পরে আপনারা সাইনিং করেছেন এবং আমরা যেটা জানি যে বাইলস চেঞ্জ করার পর আপনারা সরাসরি স্টিভেন স্মিথকে এনেছেন। যেহেতু শোয়েব মালিক কিছুটা সময় মানে টুর্নামেন্টের মাঝ পথে টুর্নামেন্ট ছেড়ে যাবেন, সেই কথাটা আপনার কাছে জানতে চাই। না, আমার কাছে মনে হয় না এই কথাটা ঠিক, কারণ আমরা কিন্তু শোয়েব মালিক যতটুকু পারবে খেলবে, বাট ওর অনুপস্থিতিতে যে আমরা স্টিভেন স্মিথ রে এনেছি এই কথাটা ঠিক না। কারণ আমরা আউটসাইড ড্রাফট যখন নিয়ম চেঞ্জ হয়েছে তখনই আমরা ওকে নিয়েছি আর কি। আচ্ছা, আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট সিক্সার্সের টার্গেটের কথা জানলাম। এবার সিজন 6-এ কোন দল কতটা শক্তি নিয়ে মাঠে লড়াই নামবে দেখে আসবো একটা প্রতিবেদন। তারকায় ঠাসা সব দল, প্রস্তুতির জন্য মেলেনি খুব বেশি সময়। তারপরেও নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই প্রস্তুত হচ্ছে দলগুলো। সব মিলিয়ে জমজমাট এক টুর্নামেন্টের অপেক্ষা। বিপিএলে ঢাকা ডায়নামাইটসের দাপট শুরু থেকেই। এবারও ওদের স্কোয়াডে আছে বেশ কয়েকটা বড় নাম। সাকিব আল হাসান তো থাকছেনই, ওর সঙ্গে ঢাকার জার্সিতে লড়বেন কাইরন পোলার্ড, রবম্যান পাওয়েল, আন্দ্রে রাসেলের মতো তারকারা। স্পেশালিস্ট স্পিনার সুনীল নারায়ণও হতে পারেন প্রতিপক্ষের দুশ্চিন্তার কারণ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের এবারও হেভিওয়েট দল। ব্যাট হাতে ক্রিস গেইলের সাথে বাকিদের ঘুম হারাম করতে আছেন এবি ডিভিলিয়ার্স আর অ্যালেক্স হেলস। বোলিং লাইনে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফির সঙ্গী শফিউল আর ওশন থমাস। স্কোয়াডে আছেন রবি বোপারা আর শন উইলিয়ামসও।
ব্যালেন্স দল নিয়েও গেলবারের অভিজ্ঞতা ভালো না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এবারও ভেবে চিনতে দল সাজিয়েছে ওরা। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ তো আছেনই, সেই সাথে টপ অর্ডারের ভরসা তামিম আর এভিন লুইস। বাকিটা ঠিকঠাকই সামাল দিতে জানেন শহীদ আফ্রিদি, শোয়েব মালিক আর থিসারা পেরেরা। ডেভিড ওয়ার্নারকে দলে টেনে এবারের বিপিএলে বড় চমক দেখিয়েছে সিলেট সিক্সার্স। অজি ওপেনারের সঙ্গী লিটন দাস, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরান। বোলিং এন্ডেও বেশ কয়েকটা ভারী নাম আছে ওদের। গুলবাদিন নাইব আর সোহেল তানভীর তো আছেনই, ওদের সঙ্গী হয়েছেন স্পিনার ইমরান তাহির আর সন্দীপ লামিচানে। চিটাগং ভাইকিংসের ব্যাটিং ভরসা মুশফিকুর রহিম, আশা আছে মোহাম্মদ আশরাফুলকে নিয়েও। ওদের সঙ্গী শেহজাদ আর লুক রংকি। অলরাউন্ডার সিকান্দার রাজা আর দাসুন সানাকার দিকেও থাকবে আলাদা নজর। খুলনা টাইটান্সে বিশেষজ্ঞ ব্যাটসম্যান ডেভিড মালান আর পল স্টার্লিং থাকছেন স্পটলাইটে। সেই সাথে কার্লোস ব্রাথওয়েট আর লাসিথ মালিঙ্গা তো আছেনই। ওদিকে তারকার ভার কম রাজশাহী কিংসের, ভরসা করতে হচ্ছে সৌম্য মুমিনুলের ওপর। সাথে আছেন মোহাম্মদ হাফিজ, মুস্তাফিজ, মিরাজ আর সেকুগে প্রসন্নের মতো পরীক্ষিত ক্রিকেটার। খালিদ জামিল, ডিবিসি নিউজ ডেস্ক। ইয়াসির ওবায়েদ এবং আহসানুল্লাহ, আমরা দেখলাম যে বিপিএল এ দলগুলোর স্ট্রেংথের কি অবস্থা। মাঠে যখন লড়াই শুরু হবে তখন জানা যাবে আসলে দুর্বলতাগুলো কোথায় ছিল। মিরপুর স্টেডিয়ামে বিপিএল এর 7 দলের অনুশীলন আজ বিভিন্ন সময়, কারণ কালকেই টুর্নামেন্ট। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছে সহকর্মী মাহমুদুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাহমুদ, অনুশীলনে নিশ্চয়ই টুর্নামেন্টের লড়াই কতটা তীব্র সেটার আমেজ পাচ্ছেন, আপনার কাছে জানতে চাই পুরোটা। ফরিদা, আপনারা জানেন যে গত বছর বিপিএল অনুষ্ঠিত হয়নি, সেজন্য ফ্র্যাঞ্চাইজি দলগুলোর মধ্যে আলাদা একটা উত্তেজনা ছিল যে নির্বাচনের পরপরই যেহেতু টুর্নামেন্ট, তারা খুব বেশি প্রস্তুতি নিতে পারেননি। কিন্তু আগামীকালে যেহেতু ম্যাচ শুরু, শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন দলগুলো। এখন প্রস্তুতি করছে হলো রংপুর রাইডার্স এবং চিটাগং ভাইকিংস। দু দলেরই কালকে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। এরই মধ্যে আমরা দেখেছি যে রংপুর এবং চিটাগং দু দলেই এসে তাদের টিম মিটিংটা সেরে ফেলেছে শুরুতেই, এরপরেই তারা কিন্তু অনুশীলনে নেমেছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে যে তারা নির্বাচনের কারণে বিপিএলটা খুব দ্রুত শুরু হয়েছে, নির্বাচনের পরপরই তারা ঠিকঠাকভাবে তার প্রস্তুতি, মাঠের যেটা প্রস্তুতি তারা সেটা সারতে পারেনি। এই পর্যায়ে আমার সাথে আছেন এখন আমাদের রংপুর রাইডার্সের সিইও। আমরা তার কাছ থেকে জানতে চাবো যে আসলে তাদের ওভারঅল তাদের প্রস্তুতিটা কী রকম এবং তারা কী ধরনের প্রস্তুতি নিয়েছে, তাদের চ্যাম্পিয়নশিপের যে লড়াইটা তারা কীভাবে সেটাকে নিচ্ছে। ইস্তিয়াক ভাই, আপনার কাছে আমি জানতে চাবো যে আপনারা তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আপনাদের এবারের প্রস্তুতিটা কী রকম এবং ওভারঅল বিপিএল এর প্রস্তুতিটা আপনারা কী রকম দেখছেন? অ্যাকচুয়ালি টিম তো আমরা ব্যালেন্স টিমই গঠন করেছি আমার বিশ্বাস, কিন্তু নির্বাচনের কারণে একটু খুব প্র্যাকটিসটা এবং প্রিপারেশনটা অনেক শর্ট হয়েছে। সো এটা নিয়ে আমরা একটু ওয়ারিড, বাট ইনশাআল্লাহ আমাদের ফার্স্ট 8 দিনে 5টা খেলা, আমি শিওর 2-3টা খেলার পর টিমের একটা বন্ডিং কম্বিনেশন ডেভেলপ করবে। সো ইন দ্য লেটেস্ট স্টেজেস ইট উইল বি ওকে, বাট এখনও সব প্লেয়ার এসে পৌঁছায় নেই। ক্রিস গেলও আসেনি, কটওয়েল আসেনি, এবি ডিভিলিয়ার্স প্রথম 5 ম্যাচ পরে আসবে, মাত্র 2 দিন প্র্যাকটিস। সো প্রথম 2-3টা ম্যাচ একটু সময় লাগবে। এবারে বিপিএলটা নিয়ে আসলে আমরা জানি যে এবারে আধুনিকতার দিক থেকে একটু অন্যরকম ভাবে শুরু হচ্ছে, যেহেতু গত বছর হয়নি। এবারে ওভারঅল বিপিএল এর যে প্রস্তুতি, বিপিএল গভর্নিং বডির যে একটা প্রস্তুতি নিয়েছে, এটা নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট? বিপিএল গভর্নিং বডিতে আমাদের সাথে এবার অনেকবার মিটিং করেছে, যেটা আগে কখনো হয়নি। সব ফ্র্যাঞ্চাইজিদেরকে নিয়ে তাদের ওপিনিয়ন জানতে চেয়েছে, সিস্টেমগুলি ডেভেলপ করেছে। আমাদের অনুরোধ ছিল যে সামনের বিপিএলগুলো থেকে জানি একই সিস্টেমে নেক্সট 3-4 বছর সাস্টেনেবল একটা প্ল্যান ডেভেলপ করে। তো আমরা জানতাম যে নির্বাচনের ঠিক পরপরই হবে, নির্বাচন ঠিকমতো হয়েছে, বিপিএলটাও ঠিকমতো হবে এবং বড় বড় প্লেয়ার রেখেছে। সো গতবার থেকে এবার আরও বেশি জাঁকজমকপূর্ণ হবে, এটাই আমাদের বিশ্বাস। আরেকটা ব্যাপার যে এবার দর্শকদের আপনারা কিরকম দেখছেন? দর্শকদের যে একটা, গত বছর যেহেতু বিপিএলটা হয়নি আমরা সবাই জানি, এবার দর্শকদের টানার জন্য আসলে বড় বড় প্লেয়াররাও আছে, দর্শকরা কতটুকু এবার আগ্রহ নিয়ে দেখতে পারবে বিপিএলটা? এখনো আসলে দর্শকরা ঠিক ম্যাক্সিমাম মানুষজনই জানে না যে বিপিএলটা যে কালকে আরম্ভ হচ্ছে। অনেকেই জিজ্ঞেস করছে কবে, 5 তারিখ, 7 তারিখ। সো আই এম শিওর যখন ওয়ান্স ইট গেট স্টার্টেড, সেকেন্ড যখন আমরা সিলেট খেলে ঢাকায় আবার আসবো, তখন দেখবেন স্টেডিয়ামে উপচে পড়া দর্শকই হবে। কারণ গতবারও কিন্তু অনেক দর্শক এসেছিল এবং গতবার থেকে এবছর আরো বড় বড় তারকা আছে। সো কারো কিছুদিন গেলে, কয়েকটা খেলা গড়ালে দেখবেন মাঠে অনেক দর্শক আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ ইস্তেক ভাই। ফরিদা, আপনারা শুনছিলেন যে আসলে প্রস্তুতির যে একটা ঘাটতি সেটা তো রয়েই গেছে, তাছাড়া যে বড় বড় যে মানে টি-20 ক্রিকেটের যে বড় বড় যে নাম, সেই নামগুলো, সেই প্লেয়াররাও কিন্তু এবারে বিপিএল এ অংশগ্রহণ করছে। তাদের মধ্যে কিন্তু এখনো অনেকেই
এসে পৌঁছায়নি বাংলাদেশে। যেমন কুমিল্লার স্টিভেন স্মিথ এখনো আসেনি, ডিভিলিয়ার্স আসেনি, ক্রিস গেইল আসেনি, যদিও আজকে আসার কথা। ফরিদা, এই ছিল সবশেষ মিরপুর স্টেডিয়াম থেকে। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। ইয়াসির ওবায়েদ, আমাদের রিপোর্টার বলছিলেন, এবং রংপুর রাইডার্সের সিইওকে আমরা পেয়ে গিয়েছিলাম লাইভে, যে প্রস্তুতির সময়টা কম ছিল। আপনি আপনার দল নিয়ে যেটা বলছিলেন আমাকে শোয়ের আগে, যে আপনাদের পুরো বছর ধরেই প্রস্তুতি ছিল, আসলে মাঠের এই আনুষ্ঠানিক অনুশীলন শুরুর সময়টা কম হয়ে গেছে কি? একটু তো ডেফিনেটলি বলবো যে কম হয়ে গেছে। স্পেশালি আপনি যদি দেখেন লোকাল প্লেয়ার্সরা যারা ন্যাশনাল টিমের সাথে নেই, তারা লঙ্গার ভার্সন ক্রিকেট খেলে এসেছে গত প্রায় 3-3.5 মাস ধরে। এনসিএল ছিল, পরে বিসিএল ছিল, সো ওইটা আবার একটা ডিফারেন্ট ফরম্যাট অফ দ্য গেম। স্পেশালি এটা খুব স্ট্রেনুয়াস হয়ে যায় ফাস্ট বোলারদের উপরে, এবং ফাস্ট বোলারদের ওয়ার্কলোড ব্যালেন্সিং এটা খুব ইম্পর্টেন্ট। আর বিপিএল আসাতে বিপিএলটা যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাও খুবই স্ট্রেনুয়াস, খুবই ড্রেইনিং এবং ট্যাক্সিং। গতবার বিপিএল হয়েছিল প্রায় 44 থেকে 45 দিনের ওপরে, মধ্যে আপনি কিছু ব্রেক পাচ্ছিলেন বা রেস্ট ডেগুলো একটু বড় ছিল। এইবার এটা কনডেন্সড হয়ে গেছে 33 থেকে 35 দিনের ভেতরে আর কি। অন অ্যাভারেজ আমরা দেখলাম যে লিগ স্টেজে 26 দিনের ভেতরে 12টা ম্যাচ অন অ্যাভারেজ আমাদের সবকটা দলেরই খেলতে হচ্ছে, মানে রাফলি প্রত্যেক 2 দিনে বা 2 দিনের উপরে একটা করে ম্যাচ। এটা খুব ডিফিকাল্ট অনেক সময় হয়ে যায় আর কি, এবং কিছু করারও নাই বিসিবির। এই উইন্ডোটাই ছিল, কারণ ঠিক বিপিএল এর পরপরই নিউজিল্যান্ড ট্যুর আছে বাংলাদেশে। এইটা একটা দিক আছে। আর প্রস্তুতিও আমরা ওভাবে করে খুব একটা নেওয়ার সময় আমরা পাইনি, সবাই কেউই ওভাবে করে পাইনি। বিশেষ করে ফরেন প্লেয়াররাও এখন ফেরত আসছে, কারণ নতুন বছর, নিউ ইয়ার্স ছিল, সবাই নিউ ইয়ার্সের পরে ট্রাভেল করে আসতে আসতে সময় লাগে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ থেকে বা ইংল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে যখন আসে, টাইম ডিফারেন্সের জন্য এখানে এসে পৌঁছাতে কিছু সময় লেগে যায়। আমাদের আজকে নাগাদ আশা করছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যে ভিসা ইস্যুটা, কারণ এই নির্বাচনের জন্য এবং নতুন বছরের জন্য ভিসা প্রসেসিংয়ে সময় লেগে গেছে, যেই কারণে আমাদের প্লেয়াররা, ফরেন প্লেয়াররা মূলত এসে পৌঁছতে একটু সময় লেগে যাচ্ছে, বা আজকে নাগাদ আশা করি সবাই এসে পৌঁছাবে। তো সময়টা একটু কম হয়ে গেছে অ্যাজ আ টিম প্র্যাকটিস করার জন্য বা প্রস্তুতি নেওয়ার জন্য। তো আশা রাখি, যেটা ইশতিয়াক ভাই বললেন, যে কয়েকটা ম্যাচ প্রথমে যাওয়ার পরে আশা রাখি টিম জেলিংটা, বন্ডিংটা ভালো মতন হয়ে যাবে। আর দিজ আর অল প্রফেশনালস, তারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক জায়গায় খেলছে। আমাদের লোকাল প্লেয়ার যারা আছে তারাও অন্যান্য অনেকখানে খেলে। তো দে প্রফেশনালস, তারা দে নো এক্স্যাক্টলি হোয়াট নিডস টু বি ডান। 2-3টা ম্যাচ খেলার পরে আই থিঙ্ক সবকটা টিমের পারফরমেন্স আরো অটোমেটিকলি ইমপ্রুভ করে যাবে, যদি কোনো ঘাটতি এই প্র্যাকটিসের জন্য থেকেও থাকে। আহসানুল্লাহ হাসান, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হোমওয়ার্ক কতটা বাকি 6টা দল নিয়ে? বেসিক্যালি যখন আমরা আপনার ড্রাফটে গিয়েছিলাম আপনার অক্টোবরে, তখন থেকে আমাদের হোমওয়ার্ক শুরু হয়ে গেছে। আমরা কাকে নিব না, তা ওই সময় থেকে আমরা প্ল্যান করে চলে এসেছি। আমরা অলরেডি 16th of ডিসেম্বর, মানে 17 থেকে আমরা প্র্যাকটিস শুরু করার প্ল্যান করেছিলাম, বাট নির্বাচনের জন্য আমরা করতে পারিনি। সেকেন্ড হচ্ছে নিউ ইয়ার, যেটা বললেন, তো এই নিউ ইয়ারের জন্য কিন্তু আমরা সব প্লেয়াররা দেশে আসতে পারিনি। তারপর ওই ভিসা প্রসেস, যে প্রবলেমসগুলো বললেন, সব প্রবলেমগুলো কিন্তু আমরাও ফেস করছি। এই জন্য আমরা, বাট এরপরও টিল দ্যাট, যেমন আপনার লঙ্গার ভার্সন ক্রিকেট শেষই হয়েছে আপনার 27 তারিখে গত মাসে। তো আমরা প্লেয়ারদেরকে রেস্ট দিতে চেয়েছি, যে 5 দিন 7 দিনের রেস্টের দরকার আছে, কারণ এত লম্বা সময় তারা 4 ডে ম্যাচেস খেলেছে, এই জন্য তাদেরকে রেস্টে দিয়েছি। তো অলমোস্ট আপনার প্লেয়াররা যেটা বললেন যে প্রফেশনাল সবাই, সো ওরা রিকভার করবে খুব তাড়াতাড়ি। আর 2-3টা ম্যাচ না গেলে আপনার বন্ডিংটাও হয় না টিমের। সো আমরা 2-3টা ম্যাচ পরে থেকে আমি আশা করতেছি যে ভালো ক্রিকেট হবে। প্রথমে 1-2 ম্যাচ নাও হতে পারে, বাট যারা প্রফেশনালস, ওভারসিজ প্লেয়ার যারা আছেন, ওরা প্রথম থেকেই করতে পারে। আমাদের যারা টপ প্লেয়ার আছে, যারা ইন্টারন্যাশনাল ম্যাচেস খেলতেছে বাংলাদেশ টিমে, ওরা কিন্তু সবাই এখন ওই লেভেলেই আছে। সো আমি মনে করি না ওই রকম অসুবিধা হবে। ইয়াসির ওবায়েদ এবং আহসানুল্লাহ হাসান, একটা বিরতি নিতে হচ্ছে। বিরতি নিচ্ছি, খেলা নিয়ে খেলায় থাকুন ডিবিসির সঙ্গে। স্বাগত আরেকবার খেলা নিয়ে খেলায়। আজকের বিষয় বিপিএল ষষ্ঠ আসর, সাথে আছি ফরিদা বক্তিয়ারা। আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজার আহসানুল্লাহ হাসান। ইয়াসির ওবায়েদ, সিলেট সিক্সার্স গেল আসরও চমক দেখিয়েছে, এই অর্থে যে সিলেট থেকেই শুরু হয়েছিল বিপিএল, আর এবারও সিলেট সিক্সার্স পুরো বিপিএল এ চমক তৈরি করেছে ওয়ার্নার এবং পুরো দল গঠন নিয়ে। তো আর কি কি চমক দেখাতে আপনাদের হোমওয়ার্ক, যে এই আসরে আপনারা আর কি কি চমক দেখাতে চান? আসলে গত বছরের আমি বলবো যে আমাদের চমকটা ছিল যে শুরুটা হয়েছিল, ওইটা একটা চমক ছিল যে শুরুটা একটু বেশি ভালো, শুরুটাও ভালো হয়েছিল, সিলেট থেকে শুরু হয়েছিল। আশা রাখি এবার আমাদের যাতে ওই ধারাবাহিকতাটা থাকে,
এবং এটা চমক না হয়, যাতে আমরা কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারি আর কি। এটাই আমাদের আশা এবং প্রস্তুতি ওভাবে করে আমরা নেওয়ার চেষ্টা করছি। বাকি প্ল্যানিং এখন মাঠের বাইরে যা যা সম্ভব, গিভেন দ্য রিসোর্সেস, গিভেন দ্য টাইম, যেই প্লেয়ার যেভাবে করে আমরা পাচ্ছি, সো প্রস্তুতিতে আমার মনে হয় না কোনো ঘাটতি আছে বা থাকবে। বাকি এখন মাঠে নামলে, খেলা ভেতরে গেলে তখন মাঠেই বোঝা যাবে। আহসানুল্লাহ হাসান, সিলেট, চিটাগং, ঢাকায় হচ্ছে খেলা, মানে ফ্র্যাঞ্চাইজি গুলোর পক্ষ থেকে ভেন্যু বাড়ানোর কোনো ধরনের প্রয়োজন অথবা কথা বিসিবিকে জানানো হয়েছে কিনা অথবা জানানো হয় কিনা, আপনারা চান কিনা? আমি যতটুকু জানি আমাদের ফ্র্যাঞ্চাইজি জানাইছে যে আরেকটা ভেন্যু বাড়ায় কুমিল্লাতে। আমাদের স্টেডিয়ামও শুরু হয়ে গেছে কাজ এবং অলরেডি শেষও কাজ। তো ওনারা চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি যাতে কুমিল্লায় খেলা হয়, যাতে হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা হয় বিপিএল, তাহলে খেলাটা আরও জমবে। কারণ বাংলাদেশের এখন সবচেয়ে বড় একটা টুর্নামেন্ট বলতে পারেন বিপিএলকে, কারণ এত মানুষ এই খেলাটা ফলো করে চিন্তা করা যায় না। আর হচ্ছে গিয়ে আমাদের ফ্র্যাঞ্চাইজি ওনারা ক্রিকেট নিয়ে এত ইনভলভ থাকেন আর ক্রেজি, যে ওনারা চান মাঠে যতদিন পারে খেলাটা চলুক, যাতে ক্রিকেটের সাথে বেশি দিন থাকতে পারেন। আর বাংলাদেশে তো এর থেকে বড় এন্টারটেনমেন্ট নাই এখন আর। এই জন্য আমিও চাই যাতে ভেন্যু বাড়ুক। বিসিবিকে বলবো যদি সুযোগ থাকে সব টিমকে যাতে ভেন্যু করার জন্য কাজ করে দেয় আর কি ওরা। আমি এই ব্যাপারে কিছু বলতে চাই আর কি, যে খুলনার স্টেডিয়াম আছে খুলনাতে, এবং এই ব্যাপারে রিকোয়েস্টও করা হয়েছিল, কিন্তু ভেন্যু বাড়ানোর জন্য এখানে কিছু লজিস্টিক্যাল প্রবলেমস আমাদের এখনো আছে। যেমন সিলেটে যদি আমরা যাই, একটা বিপিএল টিম রাখার জন্য যে হোটেল, যেই মানের হোটেল অংশের দরকার, আপনার 7টা টিম একবারে ওখানে রাখার জন্য, বা 7টা টিমের থেকে বেশি যদি 8টা টিম হয়, সেটা রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ফেসিলিটি এখনো আমাদের সিলেট বা ঢাকার বাইরে বা চিটাগংয়ে গেলেও কোনোভাবে হয়তোবা হয়ে যায়। র্যাডিসনে 5টার মতন টিম হয়তোবা একসাথে থাকতে পারে, কিন্তু সবগুলো টিম ওখানে যেই ফ্যাসিলিটি দরকার বিপিএল টিমের জন্য, খুব ভালো জিম দরকার হয়, নিরাপত্তা, সুইমিং পুল ফ্যাসিলিটিস, কারণ যে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং এর জন্য যা যা প্রয়োজন হয়, ফুড, ডায়েটারি রেস্ট্রিকশনস থাকে অনেক প্লেয়ারদের, এগুলো সবকিছু মিলিয়ে যেই ফ্যাসিলিটি দরকার। তারপরে এয়ারপোর্ট থাকে না অনেক সময়, অনেক সিটিতে এখনো এয়ারপোর্ট নেই বা আমাদের যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। তো কিছু এখানেও নিরাপত্তার জন্য বিসিবির কিছু গাইডলাইন আছে যে কতটুকুর ভেতরে থাকতে হবে। সবকিছু মিলিয়ে খালি স্টেডিয়াম না, স্টেডিয়ামের সাথে আনুষঙ্গিক যে লজিস্টিক্যাল সাপোর্ট, সেটাও, সেই ইনফ্রাস্ট্রাকচারটাও ডেভেলপ হওয়া খুব জরুরি। তো টিমদের আবেদন আছে, অনেকেই হয়তো চায় যে বললেন যে হোম অ্যান্ড অ্যাওয়ে এটা হলে খুব ভালো হবে। রংপুরও আমি জানি চেয়েছে, রাজশাহীও বলেছে, খুলনাও চেয়েছে, কিন্তু লজিস্টিক্যাল কনসিডারেশনটা এখনো পর্যন্ত ট্রায়াম্পস ওভার দ্য ইমোশনাল সাইড অফ থিংস। মানে ইমোশনাল ব্যাপার আসলে যখন বিপিএল শুরু হয়, মানে বিভাগীয় নাম অনুযায়ী দর্শকরা ওইভাবে ভাগ হয়ে যান এবং তাদের স্টারদেরকেই সাপোর্ট করা শুরু করেন। আমরা লাকি ইন দিস ওয়ে বলবো যে সিলেটে একটা ভেন্যু আছে যেখানে which is a beautiful venue, I would say ইন্টারন্যাশনাল ম্যাচেস হচ্ছে, ইন্টারন্যাশনাল ম্যাচেস হয়, এখানে গ্রিন গ্যালারি আছে। চিটাগংয়েও এবং ঢাকা, এটা আমি বলবো যে কোইন্সিডেন্টালি হোক বা এটা ন্যাচারালি একটা অ্যাডভান্টেজ এভাবে হয়তো হয়ে গেছে। অন্যান্য ভেন্যু হলে ডেফিনেটলি ক্রিকেটের জন্য ভালো হবে, কারণ ভেন্যু তো খালি বিপিএল এর জন্য না, এটা তো দেশের ইন্টারনাল ক্রিকেট বা অন্যান্য ইন্টারন্যাশনাল ম্যাচেসও হবে, ডোমেস্টিক ক্রিকেটের জন্য এটা ভালো হবে। কিন্তু এখনো পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচারটা, মানে লজিস্টিক্যাল যে জিনিসগুলো আমাদের দরকার, হোটেল, ট্রান্সপোর্টেশন, সিকিউরিটি, রোড নেটওয়ার্ক, এইগুলো একটা ইম্পেডিমেন্ট এখনো পর্যন্ত। এগুলি সবকিছু একসাথে সলভ করে তারপরে ভেন্যু বাড়ানোটা আসলে সম্ভব। বিফোর দ্যাট এটা একটু ইমপ্রবাবল এবং কিছুটুকু হলেও ডিফিকাল্ট। আশরাফুল ফিরছেন 5 বছর পর বিপিএল এ, চিটাগং ভাইকিংসের হয়ে খেলবেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে তাকে স্বাগতম আশরাফুলকে। আমরা চাই সে পারফর্ম করুক এবং আগের মতো সে আশরাফুল ফিরে আসুক, এবং ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ যে তাকে আবারও সুযোগ দিয়েছে বিপিএল এ খেলার জন্য। আমি আশা করব সে খুব ভালো পারফরমেন্স করবে। ইয়াসির ওবায়েদ, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, আশরাফুল প্রায় একই ধরনের দায় স্বীকার করে নিষেধাজ্ঞায় পড়েছিলেন, এই বিপিএল দিয়েই তারা আবার ফিরছেন, সেই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে এবং এই 3 ক্রিকেটার, দেশের আশরাফুল এবং অস্ট্রেলিয়ার ওয়ার্নার, স্মিথ, তারা 3জনই কিন্তু জানিয়েছেন যে ন্যাশনাল টিমে ফেরার উইন্ডোটা তারা এই বিপিএল এ পারফরমেন্স করেই বার করতে চান। আসলে কালকে আমাদের প্রেস কনফারেন্স ছিল, যেখানে ডেভিড ওয়ার্নার বলেছেন যে ন্যাশনাল টিমে কাকে সিলেক্ট করবে সেটা সিলেক্টরদের, কিন্তু ওনার কাজটা উনি করবেন।
তারা অ্যাজ এ প্লেয়ার যা করতে পারে হচ্ছে কিন্তু যে ব্যাটসম্যান হয় সে ভালো বেশি রান করার চেষ্টা করতে পারে, বোলার ভালো বোলিং করে উইকেট নেওয়ার চেষ্টা করতে পারে, অ্যান্ড দ্যাটস দ্য ম্যাক্স দ্যাট দে ক্যান ডু। ভালো পারফর্ম করার চেষ্টা করতে পারে আর কি। সো ডেভিড ওয়ার্নার, আই এম শিওর যে খালি ডেভিড ওয়ার্নার না, আমাদের টিমেও যারা আছেন, কুমিল্লাতেও যারা আছেন, প্রত্যেকটা প্লেয়ারই চেষ্টা করবে তার সেরাটাই দেওয়ার জন্য, এবং যদি যার বেস্টটা যদি দিতে পারে, আশা রাখি যে আপনি ডেভিড ওয়ার্নারের কথা যেটা বললেন, হয়তোবা এটা আমাদের নট এনিথিং, এটা অফিসিয়ালি না, বাট আমাদের ধারণা যে যদি ডেভিড ওয়ার্নার ভালো খেলতে পারেন অবশ্যই হয়তোবা তাকে অস্ট্রেলিয়ান টিম কনসিডার করবেন। স্টিভেন স্মিথ যদি ভালো খেলেন হয়তোবা সামনে ওয়ার্ল্ড কাপ আছে, 2 মাস পরেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে স্মিথ এবং ওয়ার্নারের, তাদের অনেক বড় বড় টুর্নামেন্ট আছে সামনে, ওয়ার্ল্ড কাপ আছে। হয়তোবা এটা কমপ্লিটলি ক্রিকেট বোর্ডের, যার দেশে ক্রিকেট বোর্ডের তাদের সিলেক্টেডদের ব্যাপার আর কি। তো তবে তাদের মানে প্লেয়াররা যখন আবার ফেরত আসে বা ফেরত খেলতে পারে, এটা ওভারঅল ক্রিকেটের জন্য, ক্রিকেটটা আরও এন্টারটেইনিং হয়, আরও কম্পিটিটিভ হয়। বাইরে থেকে আমরা যারা দেখে আমাদের আরও মজা লাগে, যত ইন্টেন্স হয় আর কি কম্পিটিশনটা। এক্সাইটেড হয়ে গেলে কখনোই কোনো ম্যাচই ভালো লাগে না। একটা টিম যদি খুব ভালো খেলছে, অন্য টিম খেলতেই পারলো না, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। ইয়াসির ওবায়েদ এবং সানুল্লাহ হাসান, আরেকটা বিরতি নিতে হচ্ছে। খেলা নিয়ে খেলায় নিচ্ছি বিরতি, থাকুন ডিবিসির সঙ্গে। স্বাগত আরেকবার খেলা নিয়ে খেলায়, সাথে আছি ফরিদা বক্তিয়ারা। কথা বলছিলাম বিপিএল এর 6ষ্ঠ আসর নিয়ে। এর আগে 5 আসরের বিশেষ কি ঘটনা ছিল দেখে নেব প্রতিবেদনে। 7 বছর আগে জৌলুস নিয়ে ঢাকার মাঠে শুরু হয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগের আসর বিপিএল। 6 দল নিয়ে প্রথম আসর মাঠে গড়ালেও এখন বিপিএল এর দল 7টা। দ্বিতীয় আসর থেকে যোগ হয় রংপুর। দলে কেনা ক্রিকেটারদের পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছে প্রথম আসরের রানার্স আপ বরিশাল। প্রথম 2 আসর ঠিকঠাক হলেও ক্রিকেটের কলঙ্কিত বিষয় ফিক্সিং কাণ্ডে 2014 মৌসুমে বন্ধ রাখা হয় টুর্নামেন্ট। নাম আর মালিকানা বদলে প্রথম 2 আসরের চ্যাম্পিয়ন গ্ল্যাডিয়েটর্সরা আবারও টুর্নামেন্টে ফেরে ডায়নামাইটস হয়ে। বিপিএল এর সবচেয়ে সফল আইকন প্লেয়ার মাশরাফি বিন মুর্তজা ঢাকার হয়ে 2 বার, একবার কুমিল্লা আর একবার রংপুরের হয়ে মোট 4 বার দলকে শিরোপা জিতিয়েছেন। বিপিএল এ বরাবরের মতো আলো কেড়েছেন সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, মাশরাফি। জাতীয় দলের 5 তারকা ক্রিকেটার। 5 আসর মিলিয়ে সবচেয়ে বেশি 1400 রান মাহমুদুল্লাহ রিয়াদের, আর সর্বোচ্চ 83 উইকেট শিকারী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিপিএল এ দেশের ক্রিকেটারদের সঙ্গে মাঠের ধুমধারাক্কা ক্রিকেট রঙিন করেছেন বিদেশি তারকা ক্রিকেটাররাও। ফরিদা বক্তিয়ারা, ডিবিসি নিউজ ডেস্ক। ইয়াসির ওবায়েদ, বিপিএল টুর্নামেন্ট আয়োজন নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনেক ধরনের ব্যস্ততা এবং অনেক ধরনের পরিকল্পনা, অনেক কাজ, অনেক ইনভেস্টমেন্ট। সেক্ষেত্রে দেশের ক্রিকেটের প্রতি তাদের দায়বদ্ধতা কতটুকু? আমি আপনার দলটা সম্পর্কে জানতে চাই। এখন আমরা যখন গত বছর সিলেট সিক্সার্স দল গঠন করা শুরু করি, আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা সিলেট থেকে সিলেটি প্লেয়ার দলে ভেড়ানোর চেষ্টা করব। কিন্তু যখন আমরা টিম বানাতে যাই, দেখি যে অ্যাকচুয়ালি এখন কারেন্ট ন্যাশনাল টিমে বলেন বা ন্যাশনাল পুলে সিলেট একটু অন্যান্য এলাকা থেকে একটু হলেও পিছিয়ে পড়েছে। কিছু রাইজিং স্টার্স আছে সিলেটে থেকে এখন, যেমন এবাদত আছেন, খালেদ আছেন, জাকির আছে, এরপর আমাদের এখানে অনিক আছে, অলোক কাপালি আছেন। তো আমরা তখন দেখলাম যে হচ্ছে সিলেট ওভারঅল একটু অন্যান্য জায়গা থেকে পিছিয়ে পড়েছে। তো আমাদের ডেফিনেটলি ইচ্ছা ছিল যে সামনের দিকে আমরা কিভাবে করে কন্ট্রিবিউট করতে পারি, যাতে সামনে বাংলাদেশ ন্যাশনাল টিমে হোক বা ন্যাশনাল সার্কিটে আরও কিছু নতুন প্লেয়ার বা তারকা সিলেট থেকে বের করে নিয়ে আসা যায় কিনা। আমরা একটা ট্যালেন্ট হান্ট করেছিলাম গত বছর, এবং এবছরও আমাদেরকে ট্যালেন্ট হান্ট করা হয়েছে। এটা একটা আমাদের ইয়ার লং রানিং প্রোগ্রাম। এটার নাম হচ্ছে ফিউচার সিক্সার্স, যার মাধ্যমে 10 জন বোলার আমরা বাছাই করেছিলাম। ওয়াকার ইউনুস নিজে এসেছিলেন ফাস্ট বোলারদেরকে পিক করতে। এর মধ্যে থেকে কয়েকজন অলরেডি 1 বছরের ভেতরে সেকেন্ড ডিভিশন খেলা শুরু করে দিয়েছে। চাম্পাকার ক্যাম্পে আছেন আমাদের যে ফাস্ট বোলিং কোচ আছেন এখন শ্রীলঙ্কা থেকে, চাম্পাকা, তার ক্যাম্পে আছেন কয়েকজন। এবং আমরা রিসেন্টলি ব্যাটসম্যান হান্ট একটা করেছি। ভবিষ্যতে আমাদের প্ল্যানিং চলছে এবং প্রিপারেশন অনেকটু এগিয়ে গিয়েছে। আমরা একটা একাডেমি করছি আর কি সিলেটে, হাই পারফরমেন্স একাডেমি করার জন্য আমরা কাজ এগিয়ে নিচ্ছি। তো আশা রাখি এই একাডেমির মাধ্যমে জাতীয় ক্রিকেটে বা লোকাল ক্রিকেটে আমরা বেশ কিছু অবদান রাখতে পারবো ইন ডেভেলপিং অর ফাইন্ডিং অর হান্টিং নিউ
আপকামিং ট্যালেন্টস। অ্যাটলিস্ট কিছুটা পাইপলাইন সমৃদ্ধ করার চেষ্টা করছে সিলেট সিক্সার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কি বলবেন? আমাদের কুমিল্লার ক্রিকেট হেরিটেজ কিন্তু খুব স্ট্রং ছিল আগে, মাঝখান দিয়ে কিছু প্লেয়ার চলে গেছে, আমাদের ক্রিকেটে ওরকম কিছু ডেভেলপ হয়নি, ক্রিকেটার আসে নাই নতুন করে। তো আমাদের মাননীয় চেয়ারপারসন নাফিজা কামাল অলরেডি আমাদের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট অ্যান্ড ক্রিকেট একাডেমি আছে, যেটা আমরা রান করতেছি আজকে 5 বছর ধরে। ওইখানে কিছু প্লেয়ার আসতেছে, প্রমোট করতেছে। অলরেডি একটা প্লেয়ার আমাদের আন্ডার-19 টিমে আছে এখন স্কোয়াডে। তো তারপরেও আমরা যে আপনার 22 তারিখে, গত মাসের 22 তারিখে আমরা 30টা স্কুল নিয়ে একটা টুর্নামেন্ট উদ্বোধন করে এসেছি। ওইখান থেকে আমরা স্কুল ক্রিকেট, ওটা কিন্তু নিজস্ব অর্থায়নে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অর্থায়নে ওই টুর্নামেন্টটা হচ্ছে। আর ওইখান থেকে আমরা কিছু প্লেয়ার প্রমোট করব, যা সিলেকশনে আনবো, আর ওদেরকে আমরা আপনার পাইপলাইনে দিতে চেষ্টা করব। কারণ এখন আপনার ক্রিকেট বোর্ডে যেটা হয় আন্ডার-13, 15, 17 এভাবে টিম হয়, মানে বয়সভিত্তিক দলগুলোতে যায়। তো আমরা আশা করব ওইখান থেকে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার চলে যাবে। কারণ আমরা দেখেছি কুমিল্লা যে ক্রিকেট ক্রেজ এখন আছে, ওইটা যদি আমরা ভালোভাবে ধরে রাখতে পারি, আর আমাদের চেয়ারপারসন যেভাবে আগাচ্ছেন টিএ ক্রিকেট নিয়ে, যদি ওইভাবে ধরে রাখি আমরা, ইনশাল্লাহ আমরা অনেক প্লেয়ার দিতে পারবো সামনে। অলরেডি আমরা একজনকে দিয়েছি, আরও দিব ইনশাল্লাহ। এই বছরই বিপিএল হচ্ছে, এই বছরই আমাদের বিশ্বকাপ ক্রিকেট, যদিও বিপিএল ফরম্যাটটাই আলাদা, ওয়ানডে এবং টি20, তারপরও বিশ্বকাপ নিয়েও একটা জল্পনা কল্পনা চলছে। নিশ্চয়ই আমরা সেই বিশ্বকাপে ভালো পারফরমেন্স জাতীয় দলের আশা করব। ইয়াসির ওবায়েদ এবং আহসানুল্লাহ হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের আয়োজনে। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। থাকুন ডিবিসির সঙ্গে।